সবাইকে স্বাগতম শিক্ষার সমীকরণ ইউটিউব চ্যানেলে। আজকের আমি সুহিত স্যার তোমাদের শুরু করতে চলেছি উদ্ভিদ হরমোন। তো আগের দিনের পাঠটা আমরা উদ্ভিদের চলন গমন দেখেছিলাম এবং আজকে শুরু করব আমাদের উদ্ভিদ হরমোন। তো আগে জানতে হবে উদ্ভিদ হরমোন হরমোন কী জিনিস। তো হরমোন হলো এমন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা কোষ সমষ্টি গ্রন্থি কোষ থেকে উৎপন্ন হয়ে ওই স্থানে যেখানে উৎপন্ন হয় ওই স্থানে থেকে কিংবা ওই স্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। তো উৎপত্তিস্থল থেকে দূরে গিয়েও কাজ করে বা ওই স্থান উৎপত্তিস্থলে থেকেও কাজ করে এবং কি করে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং কোষের জৈবনিক ক্রিয়াও নিয়ন্ত্রণ করে, কোষের বিপাক ক্রিয়া এবং জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং এই ক্রিয়ার পরে হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো একে আমরা বলবো হরমোন। তো হরমোনের সংজ্ঞা যদি লিখি তো এই তিনটে পয়েন্টকে ইউজ করেই আমরা হরমোনের সংজ্ঞা লিখতে পারি। তো উৎপত্তিস্থল থেকে দূরে গিয়ে কাজ করে এবং কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং এই ক্রিয়া নিয়ন্ত্রণের পরে ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে আমরা কি বলবো? হরমোন বলবো। উদ্ভিদ হরমোন। তো উদ্ভিদ হরমোনকে আমরা যদি ভাগ করি তাহলে দেখব উদ্ভিদ হরমোন প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। তা সেগুলি হলো অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন। উদ্ভিদ হরমোনকেই প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। তো প্রত্যেকটি ভাগ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব অক্সিন নিয়ে। তো অক্সিনের যদি আমরা রাসায়নিক সংকেত দেখি তাহলে দেখব অক্সিনের রাসায়নিক সংকেত হলো C10H9O2N, অর্থাৎ কার্বন 10টি, হাইড্রোজেন 9টি, অক্সিজেন 2টো এবং নাইট্রোজেন 1টি। এটি হলো অক্সিনের রাসায়নিক সংকেত। তো অক্সিনের মূলত কি কাজ করে? অক্সিন হলো গাছের যে সমস্ত বর্ধনশীল অংশ, অর্থাৎ যে অংশগুলি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তার বৃদ্ধিতে সাহায্য করে। তো এর উৎস হলো, অর্থাৎ যেখান থেকে অক্সিন উৎপন্ন হয় তা হলো গাছের কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল আবরণী এবং বর্ধনশীল পাতার কোষ। অর্থাৎ কাণ্ড এবং যেসব কাণ্ড বাড়ছে, অর্থাৎ বাড়তে শুরু করেছে, মূলের অগ্রভাগ, মূলের অগ্রভাগে মূল বাড়তে শুরু করেছে সেই সমস্ত অগ্রভাগে এবং ভ্রূণমুকুল আবরণীতে পাতার বর্ধনশীল কোষে আমরা অক্সিন উৎপন্ন হতে দেখব। অক্সিনের কাজ যদি আমরা দেখি তাহলে দেখব প্রথম কাজ যদি আমরা দেখি অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অগ্রস্থ প্রকটতা কি না, অগ্রস্থ প্রকটতা হলো গাছের বর্ধনশীল অঙ্গগুলোতে, অর্থাৎ প্রধান মুকুল, যেটা গাছ যখন বৃদ্ধিপ্রাপ্ত হতে শুরু করে তার যে প্রধান মুকুল সেই মুকুলকে বৃদ্ধিপ্রাপ্ত করতে সাহায্য করে এবং তার যে পার্শ্বীয় মুকুল, অর্থাৎ প্রধান মুকুলকে ব্যতি রেখে যে সমস্ত পার্শ্বীয় মুকুল থাকে সেই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে বাধাপ্রাপ্ত করে। এই ঘটনাকে আমরা বলবো অগ্রস্থ প্রকটতা। এর মাধ্যমে উদ্ভিদের লম্বায় বাড়তে সাহায্য করে গাছকে। তো এছাড়াও কি কাজ করে? এছাড়াও কোষ বিভাজন, কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যেসব গাছের যেসব অংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে শুরু করে তার ওই সমস্ত কোষগুলোকে বিভাজন করতে এবং ওই কোষগুলোকে বৃদ্ধিপ্রাপ্ত করতে অক্সিন সাহায্য করে। এছাড়াও মূলের বৃদ্ধি ঘটায়। এগুলো হলো অক্সিনের কাজ। তো অক্সিনের কাজ দেখলাম। অক্সিনকে আরেকটি নামেও জানা যায়, সেটি হলো IAA, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সেটাকে আমরা যদি লিখি IAA, এটাকে আমরা কি বলবো? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হলো অক্সিনের বৈজ্ঞানিক নাম, সায়েন্টিফিক নেম হলো IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এর পরবর্তী হরমোন জিববেরেলিন। জিববেরেলিনের রাসায়নিক সংকেত যদি আমরা দেখি C19, অর্থাৎ কার্বন 19টি, H22, হাইড্রোজেন 22টা, অক্সিজেন 6টা। এই নিয়ে আমাদের জিববেরেলিন গঠিত হয়। এটি হলো জিববেরেলিনের রাসায়নিক সংকেত। জিববেরেলিনের প্রধানত উৎস যদি আমরা দেখি, জিববেরেলিন কোথা থেকে উৎপন্ন হয় তাহলে দেখব পরিপক্ক বীজ, মুকুল এবং অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, এইসব জায়গা থেকে প্রধানত জিববেরেলিন উৎপন্ন হয়। জিববেরেলিনের উৎস আমরা দেখলাম। জিববেরেলিনের যদি রাসায়নিক নাম দেখি তাহলে দেখব GA, অর্থাৎ জিববেরেলিক অ্যাসিড। জিববেরেলিনের রাসায়নিক নাম হলো জিববেরেলিক অ্যাসিড, GA সংকেতে বলা হয়। এরপর আমরা দেখব জিববেরেলিনের কাজ। জিববেরেলিনের কাজ যদি আমরা দেখি তো জিববেরেলিন প্রধানত বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। অর্থাৎ একটি বীজ যখন অঙ্কুরিত হওয়ার আগের মুহূর্তে সেটা অঙ্কুরিত হয় না, তার আগে বীজের সুপ্ত অবস্থায় থাকে, বীজটি সুপ্ত অবস্থায় থাকে। তো বীজ অঙ্কুরিত হওয়া শুরু করলে সেটি সুপ্ত অবস্থা ভঙ্গ করে তারপরে গাছ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে।
তো সেই বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কে? জিববেরেলিন। এছাড়াও জিববেরেলিন কী করে? পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। এছাড়াও ফলের বৃদ্ধি ঘটাতেও জিববেরেলিন কাজ করে। এরপরে আমরা দেখব সাইটোকাইনিন। সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত যদি দেখি C10H9N5O, অর্থাৎ কার্বন 10টি, হাইড্রোজেন 9টি, নাইট্রোজেন 5টি এবং অক্সিজেন 1টি। তো এই সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত হলো এটি। এরপরে সাইটোকাইনিনের উৎস যদি দেখি, সাইটোকাইনিন মূলত ফল, মানে উদ্ভিদের ফল, শস্য জাতীয় উদ্ভিদের শস্যে এবং ডাবের জল অর্থাৎ নারকেলের তরল অংশে, ডাবের জলে এবং টমেটোর রসে সাইটোকাইনিন পাওয়া যায়। সাইটোকাইনিনের প্রকৃতি যদি আমরা দেখি তাহলে দেখব সাইটোকাইনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত হরমোন। পিউরিন জাতীয়। এই পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত হরমোন। সাইটোকাইনিনের কাজ যদি আমরা দেখি তাহলে দেখব সাইটোকাইনিন কোষ বিভাজন ঘটায়, অর্থাৎ কোষ বিভাজনে সাহায্য করে। উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে যে কোষ বিভাজন হয় সেক্ষেত্রেও সাইটোকাইনিন সাহায্য করে। এছাড়াও পত্রমোচন বিলম্বিত করে, অর্থাৎ উদ্ভিদের যে পাতা ঝরে যায় সেই পাতা ঝরে যাওয়াটাকে নিয়ন্ত্রণ করে সাইটোকাইনিন, অর্থাৎ পাতা ঝরে যাওয়াটাকে বিলম্বিত করে সাইটোকাইনিন। এছাড়াও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় সাইটোকাইনিন। তো এবারে আমরা দেখব কৃত্রিম হরমোন। এত সময় আমরা দেখলাম উদ্ভিদের যে প্রাকৃতিক হরমোন ছিল সেগুলো আমরা পড়েছি। এবারে দেখব আমরা কৃত্রিম হরমোন, যেগুলো অর্থাৎ কৃত্রিম হরমোন কি? কৃত্রিম হরমোন হলো ল্যাবরেটরিতে প্রাকৃতিক হরমোনের মতোই ল্যাবরেটরিতে অর্থাৎ পরীক্ষাগারে যে হরমোন প্রস্তুত করা হয় তাকে আমরা বলবো কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোন এর কাজ যদি আমরা দেখি, এরা একইভাবে কাজ করে, যেভাবে প্রাকৃতিক হরমোন কাজ করে সেভাবেই কৃত্রিম হরমোনও কাজ করে। সেক্ষেত্রে কাজ যদি আমরা দেখি, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করে, অর্থাৎ আমরা গাছের কালচারের ক্ষেত্রে দেখব গাছের শাখা কলম থেকে যখন নতুন চারাগাছ সৃষ্টি করা হয় সেক্ষেত্রে কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়। সেই হরমোনগুলি কী কী? IBA এবং NAA। IBA অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড। IBA এর ফুল ফর্ম হলো ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এই সমস্ত হরমোনগুলি শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও যদি দেখি অপরিণত ফলের মোচন রোধ করে, অর্থাৎ অপরিণত ফল, যে সমস্ত ফল পরিণত হয়নি সেই সমস্ত ফলের মোচন রোধ করে। তো এরপরে কাজ যদি দেখি, অপরিণত ফলের মোচন রোধ করে, অর্থাৎ কৃত্রিম হরমোন অপরিণত ফল, যে সমস্ত ফল পরিণত হয়নি সেই সমস্ত ফলকে ঝরে পড়া থেকে আটকাতে কৃত্রিম হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই হরমোনটি হলো 2,4-D। এই নামটি খুবই গুরুত্বপূর্ণ। 2,4-D অর্থাৎ 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এক্ষেত্রে কৃত্রিম হরমোনের ভূমিকা তোমরা অ্যান্সার লেখার সময় অবশ্যই হরমোনগুলির নাম উল্লেখ করবে। হরমোনগুলির নাম উল্লেখ না করে লিখলে তাহলে মার্কস কাটা যায়। তো অবশ্যই এটা মাথায় রাখবে যে হরমোনগুলির নাম উল্লেখ করে অ্যান্সারটা লেখার চেষ্টা করবে। এরপরে কৃত্রিম হরমোনের কাজ যদি দেখি, এরপরে একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখব, সেটা হলো পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি এটি খুবই গুরুত্বপূর্ণ। পার্থেনোকার্পি কী না, বীজহীন ফল উৎপাদন করা। এক্ষেত্রে IBA এবং NAA দুটি হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্থেনোকার্পি হলো যে বীজহীন ফল উৎপাদনের পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। এগুলি কৃত্রিম হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন করা হয়। তো এত সময় আমরা দেখলাম উদ্ভিদ হরমোন এবং কৃত্রিম হরমোন আমরা পড়েছি। এরপর আমরা দেখব প্রাণী হরমোন। প্রাণী হরমোন যদি দেখি, প্রাণী হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বা রাসায়নিক দূতও বলা হয়। কারণ কি, হরমোন যখন এক স্থান থেকে উৎপন্ন হয়ে অন্য দূরবর্তী স্থানে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে কাজ করে, কিংবা যে স্থানে উৎপন্ন হয় সেই স্থানেও কাজ করে, তো সেক্ষেত্রে হরমোনের দ্বারা একটি রাসায়নিক বার্তা প্রেরিত হয় অন্য দূরবর্তী স্থানে।
তো সেই কারণে আমরা হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বা সমন্বয়ক বা রাসায়নিক দূতও বলবো। এরপরে আমরা যদি দেখি গ্রন্থি, অর্থাৎ হরমোন যেসব স্থান থেকে উৎপন্ন হয় সেগুলিকে বলা হয় গ্রন্থি বা গ্ল্যান্ড। গ্রন্থি তিন রকম প্রকারের গ্রন্থি আমরা সাধারণত দেখতে পাই, তা হলো অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি যদি দেখি, অন্তঃক্ষরা গ্রন্থিকে অনাল গ্রন্থিও বলা হয়, কারণ অন্তঃক্ষরা গ্রন্থি কোনো নালী ছাড়াই, অনাল অর্থাৎ নালী ছাড়াই পরিবাহিত হয়। তো সেই কারণে আমরা অন্তঃক্ষরা গ্রন্থিকে অনাল গ্রন্থিও বলতে পারি। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ যদি দেখি, থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রেনাল, এই সমস্ত গ্রন্থিকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলবো। বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি হলো যেই সব গ্রন্থি নালীযুক্ত, অর্থাৎ হরমোন উৎপন্ন হয়ে নালীর মাধ্যমে বাহিত হয়ে লক্ষ্যস্থানে পৌঁছায়। তো সেই কারণে আমরা একে সোনাল গ্রন্থি বলবো, কারণ এটি নালীযুক্ত। এর উদাহরণ যদি দেখি, যকৃৎ, লালা গ্রন্থি, এগুলি হলো বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। এরপরে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থিতে দু ধরনের গ্রন্থি আমরা দেখতে পাই, অনাল এবং সোনাল উভয় প্রকার বৈশিষ্ট্যই থাকে, অর্থাৎ নালীর মাধ্যমেও হরমোন বাহিত হয় এবং নালী ছাড়াও হরমোন উৎপন্ন হয়ে দূরবর্তী স্থানে বাহিত হয়, তাই একে আমরা মিশ্র গ্রন্থি বলবো। মিশ্র গ্রন্থির উদাহরণ হলো অগ্ন্যাশয়। তো আমরা এবারে মানবদেহের বিভিন্ন গ্রন্থিগুলোকে যদি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে তার অবস্থানগুলি ভালোভাবে বোঝা যাবে। তো দেখা যাক, হাইপোথ্যালামাস সবার ওপরে আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্রেনের ঠিক নিচের দিকেই প্রথমে আমরা দেখব হাইপোথ্যালামাসের ঠিক নিচেই আমরা দেখব পিটুইটারি থেকে গ্রীবাদেশে অর্থাৎ গলার দিকে যদি আমরা দেখি, তাহলে গলার দিকে অবস্থান করে থাইরয়েড গ্রন্থি। এবং অগ্ন্যাশয় ক্ষুদ্রান্তের ঠিক ওপরের অংশে অগ্ন্যাশয় অবস্থান করে। এটি অগ্ন্যাশয় অর্থাৎ প্যানক্রিয়াস ক্ষুদ্রান্তের ঠিক ওপরের অংশে অবস্থান করে। এছাড়াও কিডনি মানে বৃক্কের ওপরের অংশে আমরা যদি দেখি অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থান করে। এবং একদম শেষে আমরা যদি দেখি শুক্রাশয় হলো পুরুষ দেহে জনন গ্রন্থিতে অবস্থান করে শুক্রাশয়, এবং স্ত্রী দেহে যদি দেখি তাহলে ডিম্বাশয় অবস্থান করে। তো এই শুক্রাশয় এবং ডিম্বাশয় গ্রন্থি দুটোই পুরুষ এবং মহিলাকে আলাদা করে। তো আমরা দেখলাম যে হাইপোথ্যালামাস সবার উপরে অবস্থান করে। তো হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে, এবং পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে গ্রন্থি, সেটি হলো হাইপোথ্যালামাস। তো মাস্টার গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে, তাই একে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পিটুইটারির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তো এবারে আমরা দেখব পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি এমন একটি গ্রন্থি যেটি দেহের সমস্ত গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। সমস্ত গ্রন্থির ক্ষরণ এই পিটুইটারি গ্রন্থির দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলি ক্ষরিত হয় এবং তার কাজগুলি আমরা দেখব পরপর করে। তো প্রথম যে হরমোনটা যদি আমরা দেখি, ACTH অর্থাৎ অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন কি? যে এই হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থি ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল গ্রন্থির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কে? ACTH, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এরপরে যদি আমরা দেখি জিএইচ হরমোনটি হলো গ্রোথ হরমোন, অর্থাৎ দেহকে বৃদ্ধি করতে, দেহ বৃদ্ধিপ্রাপ্ত হতে এই হরমোনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখব থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো নামেই বুঝতে পারছো, থাইরয়েড স্টিমুলেটিং অর্থাৎ থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে এই TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো পিটুইটারির আরও একটি গুরুত্বপূর্ণ হরমোন আমরা আলোচনা করব, সেটা হলো GTH, গোনাডোট্রপিক হরমোন। অর্থাৎ জনন গ্রন্থির যে সমস্ত ক্ষরণ সেগুলোকে নিয়ন্ত্রণ করে GTH, গোনাডোট্রপিক হরমোন। তো GTH-এর আন্ডারে কিছু হরমোন যেগুলো গোনাডো অর্থাৎ জনন গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, সেগুলি হলো FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই নামগুলি খুব ভালো করে মনে রাখবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো এই হরমোনটি কি করে? গ্রাফিয়ান ফলিকল অর্থাৎ ডিম্বথলির আকার এবং আয়তন পরিবর্তন করতে সাহায্য করে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন।
এছাড়াও লিউটিনাইজিং হরমোন, এটি পিত্তগ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে লিউটিনাইজিং হরমোন। এছাড়াও অক্সিটোসিন হলো প্রস্রাবকালে জরায়ুর সংকোচন এবং প্রসারণকে নিয়ন্ত্রণ করে এই অক্সিটোসিন হরমোন। এরপরে আমরা দেখব অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থানটা তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে কিডনি অর্থাৎ বৃক্কের ওপরের অংশে অ্যাড্রেনাল গ্রন্থিটা অবস্থান করে। তো এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলি হলো অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এই দুটি হরমোনের কাজ আমরা দেখব। তো অ্যাড্রিনালিন হলো আপৎকালীন হরমোন, অর্থাৎ অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বা আপৎকালীন হরমোন বলা হয়, কারণ এই হরমোনটি যখন দেহের উত্তেজনা বৃদ্ধি পায় বা কোনো সাডেন ঘটনা যখন ঘটে যায়, হঠাৎ করে কোনো ঘটনা যখন ঘটে যায়, তখন দেহকে ওই ঘটনার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য, দেহের রক্তচাপ ব্যালেন্স করার জন্য এই হরমোনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই হরমোনটি এই আপৎকালীন সময়ে শরীরে তার ভারসাম্য রক্ষা করে, তাই জন্য একে আপৎকালীন হরমোন বলা হয়। এটি একটি প্রধান কাজ। এছাড়াও মৌলবিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা দেখব নর অ্যাড্রিনালিন। নর অ্যাড্রিনালিন হলো দেহে রক্তচাপ বৃদ্ধি করে, এছাড়াও মৌলবিপাকীয় হার বিএমআর নিয়ন্ত্রণ করে, এছাড়াও প্লীহার সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। তো এরপরে আমরা দেখব জনন গ্রন্থি। জনন গ্রন্থি অর্থাৎ রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। জনন গ্রন্থির মূলত দু প্রকারের, যে শুক্রাশয় এবং ডিম্বাশয়। তো এটি দু প্রকারের থেকেও এভাবে বলা যেতে পারে যে পুরুষ দেহে শুক্রাশয় থাকে এবং স্ত্রী দেহে ডিম্বাশয় থাকে। এই গ্রন্থির দ্বারাই পুরুষ মহিলা এটা আলাদাভাবে চিহ্নিত হয়। পুরুষ দেহে থাকে টেস্টিস বা শুক্রাশয় এবং স্ত্রী দেহে থাকে ওভারি বা ডিম্বাশয়। এরপরে আমরা দেখব জনন গ্রন্থির দুটি জনন গ্রন্থি দেখেছিলাম, শুক্রাশয় এবং ডিম্বাশয়। তো আমরা শুক্রাশয় নিয়ে প্রথমে আলোচনা করব। শুক্রাশয় অর্থাৎ টেস্টিস, ইংলিশে যাকে বলে টেস্টিস। তো শুক্রাশয় থেকে ক্ষরিত হরমোনটি হলো টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের কাজ যদি আমরা দেখি তাহলে দেখব টেস্টোস্টেরন মূলত পুরুষ দেহে পুরুষ সুলভ দেহ গঠন করে, অর্থাৎ পুরুষের পেশিবহুল দেহ এবং পুরুষ দেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশে প্রধান ভূমিকা পালন করে। গৌণ যৌন লক্ষণ অর্থাৎ পুরুষ দেহে যেসব যৌন লক্ষণ, অর্থাৎ দাড়ি গোপ গজানো। এরপরে আমরা দেখব ডিম্বাশয়, ওভারি। এটি হলো ফিমেল বডি অর্থাৎ মহিলাদের দেহে প্রধান জনন অঙ্গ, সেটি হলো ওভারি। ওভারি যদি আমরা জরায়ু সমেত ওভারির যদি আমরা চিত্রটা দেখি তাহলে দেখব ওভারি এই পজিশানে থাকে, এইটাকে বলে ওভারি। অর্থাৎ জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউব এটাকে ঘিরে রাখে ওভারি। এই ওভারি অর্থাৎ ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোন প্রধানত দুটি, সেটি হলো একটি হলো ইস্ট্রোজেন এবং আরেকটি হলো প্রোজেস্টেরন। তো এই দুটি হরমোন নিয়ে আমরা আলোচনা করব, দুটি হরমোনের কাজ দেখব। এই দুটি হরমোন ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, দুটির কাজ দেখব। ইস্ট্রোজেন প্রধানত স্ত্রী দেহে স্ত্রী সুলভ দেহ গঠন করে, স্ত্রী সুলভ দেহ গঠনে সাহায্য করে। যেমন স্ত্রী দেহে প্রোটিন এবং ফ্যাট, ত্বকের নিচে প্রোটিন এবং ফ্যাট সঞ্চয়ে সাহায্য করে। এছাড়াও স্ত্রী দেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশ করে। এছাড়া যেটি প্রধানত কাজ হয় ইস্ট্রোজেনে, সেটি হলো স্ত্রী দেহে যে মাসিক চক্র অর্থাৎ ঋতুচক্র সেটিকে নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন। এরপরে দেখব যদি প্রোজেস্টেরন দেখি তাহলে প্রোজেস্টেরন ঠিক তার উল্টো। যখন একজন মহিলা গর্ভাবস্থায় থাকে, সেই গর্ভাবস্থায় এই ঋতুচক্রকে বন্ধ করতে সাহায্য করে প্রোজেস্টেরন। এছাড়াও প্রস্রাবকালে জরায়ুর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। এছাড়াও প্রোজেস্টেরনের আরেকটি কাজ যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রোজেস্টেরন গর্ভাবস্থায় অমরা বা প্লাসেন্টা, ভ্রূণের অমরা বা প্লাসেন্টা গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এত সময় আমরা প্রত্যেকটা গ্রন্থি এবং তাদের থেকে ক্ষরিত হরমোন সেগুলি পড়লাম, তার কী কী কাজ সেটাও দেখলাম। এবার দেখব যে এই সমস্ত হরমোনের অভাবে বা কম ক্ষরণে কী কী রোগ হয় সেগুলি আমরা দেখব। তো রোগ এবং কারণ, প্রথম বামনত্ব অর্থাৎ দেহের কম পরিমাণ দেহের বৃদ্ধি হ্রাস পেয়ে যাওয়া, এটিকে বামনত্ব বলে। অর্থাৎ বেটে হয়ে থাকা, শরীরের ঠিকঠাক বৃদ্ধি বিকাশ না ঘটা,
তাকে বামনত্ব বলে। এটি জিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে হয়, অর্থাৎ গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে হয় এই রোগটি। এরপরে দেখব ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস হলো এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে হয়। অ্যান্টি ডাইইউরেটিক হরমোনের কম ক্ষরণের ফলে ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি হয়। ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি কি? এটি হলো বারবার মূত্রত্যাগের প্রবণতা বৃদ্ধি পায়, এটাই হলো ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস মেলিটাস, এটি হলো রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে এই রোগটি হয়। অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হরমোন ইনসুলিনের কম ক্ষরণের ফলে এই রোগটি হয়। গয়টার থাইরক্সিন হরমোন, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে গয়টার রোগ হয়। তো আজকে আমরা হরমোন চ্যাপ্টারটা উদ্ভিদের হরমোন এবং প্রাণী হরমোন দুটোই শেষ করলাম। এরপরে আমরা নেক্সট কোনো ক্লাসে অন্য একটি চ্যাপ্টার শুরু করব এবং এই চ্যাপ্টারের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে সেগুলি আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করে দেব। তো আজকের এই পর্যন্ত।